হ্যালো স্টুডেন্ট। তো আজকে তোমাদের জাতীয় আয় হিসাবে তৃতীয় নম্বর ক্লাস। তোমাদের ফার্স্ট ক্লাস এবং দ্বিতীয় নম্বর ক্লাসে জিএনপিএন মানে 8টা এগ্রিগেট এবং ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস, ইনডাইরেক্ট ট্যাক্স এইসব ওপর অঙ্ক কীভাবে করতে হয় তোমাদের আমি বুঝিয়েছিলাম। তো আগের ক্লাসে তোমাদের দুটো অঙ্ক করিয়েওছিলাম। তো আজকে দেখো দুটো অঙ্ক করি, তারপরে এই টপিকটা শেষ করব এবং তারপরে তোমাদের ইনকাম সার্কুলেশন ফ্লো অফ ইনকামটা শেখাবো। তো চলো শুরু করা যাক। তো এখানে বলেছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে আসতে। তো দেওয়া আছে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, মানে ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। তো তোমাকে এবার মেলাতে হবে। দেখো, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট আছে, এগুলো কিন্তু আমি কালকে সব বুঝিয়েছিলাম। যারা দেখোনি সেগুলো দেখে আসো, নইলে কিন্তু বুঝতে পারবে না। তো মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট মিলছে না, তো মেলানোর জন্য আমাদের কি করতে হবে? মার্কেট ফ্যাক্টর কস্ট যেহেতু এইটা আমাদেরকে দিয়েছে, বার করতে হবে। তো আমাদেরকে এবার এদিক থেকে এদিকে আসতে হবে। ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে কীভাবে যাব? যখন আমরা ট্যাক্সটা মানে ইনডাইরেক্ট ট্যাক্সটা যোগ করব, নিট ইনডাইরেক্ট ট্যাক্সটা, তখন আমরা মার্কেট প্রাইসে চলে আসবো। তো এখানে যেহেতু আচ্ছা যখন আমরা নিট ইনডাইরেক্ট ট্যাক্সটা যোগ করব, তখন আমরা মার্কেট প্রাইসে চলে আসবো। কারণ ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে আসতে গেলে ট্যাক্সটা প্লাস করতে হয় এবং ভর্তুকি মাইনাস করতে হয়, এটা আমি তোমাদের শিখিয়েছি। এবার দেখো, পিপি মিলে গেল, এনডি মানে ডোমেস্টিক ন্যাশনাল মিলল না। তো ন্যাশনাল থেকে ডোমেস্টিকে কীভাবে যাব? ন্যাশনাল থেকে যখন আমরা এনএফআই এটা মাইনাস করব, তখন আমরা ডোমেস্টিকে চলে আসবো, তাই না? এবার গ্রস, আর এখানে নিট মিলছে না, তাহলে নিট থেকে গ্রসে কীভাবে যাব? তো নিট থেকে গ্রসে যেতে গেলে আমাদেরকে ডেপ্রিসিয়েশনটা যোগ করতে হবে। তো এগুলো কিন্তু আমি তোমাদের সব শিখিয়েছি কীভাবে করতে হয়। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস তোমাদের বার করতে বলেছে। দেওয়া আছে কি, জিডিপি এক ফ্যাক্টর কস্ট 3000 টাকা, ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড 200 টাকা, পরোক্ষ কর 400 কোটি টাকা, ভর্তুকি 240 টাকা। তো তোমাকে বার করতে হবে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। জিএনপি অ্যাট মার্কেট প্রাইস তোমাকে বার করার জন্য কি করতে হবে? মার্কেট প্রাইস যেহেতু আছে, তোমাদের আগেই ভেবে নিতে হবে এখানে ট্যাক্স যোগ হবে। তো পরোক্ষ কর যেহেতু এটা ইনডাইরেক্ট ট্যাক্স, নিট ইনডাইরেক্ট ট্যাক্স নয়, শুধুমাত্র ইনডাইরেক্ট ট্যাক্সটা তোমরা যোগ করবে এখানে। আচ্ছা, জিএনপিএমপি জিডিপিএফসি, আচ্ছা আমার এখানটা একটু ভুল হয়ে গেল, জিএনপিএমপি তো বের করতে বলেছেই। এর সাথে এখানে একটা তোমাদের তথ্য দিয়ে দিয়েছে, জিডিপিএফসি 3000, তাই না? জিডিপিএফসি তোমাদের 3000 দিয়ে দিয়েছে। এবার এখান থেকে তোমাদের এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে। তো এগুলো মেলাতে হবে, যেহেতু এটা বার করতে দিয়েছে, তাই না? তো আমরা যেহেতু মার্কেট প্রাইসে যাব, তো আমরা তাহলে পরোক্ষ করটা যোগ করে দিলাম 400 কোটি টাকা। এবার দেখো, এফসিএমপি মিলে গেল, প্রোডাক্ট মিলে গেল, ডোমেস্টিক ন্যাশনাল মিলল না। তো ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে আমাদের এনএফআইটা যোগ করতে হবে, তো প্লাস 200, ঠিক আছে, এটা মিলে গেল, জি মিলে গেল, ঠিক আছে। তো এটা এবার অ্যান্সার করো। ভর্তুকিটা দিয়েছে, ভর্তুকিটা যেহেতু আমরা ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যাব, ভর্তুকিটা মাইনাস করতে হবে। কারণ ভর্তুকি কেন মাইনাস হবে? ভর্তুকিটা তো আমাদের একটা আয়, তাই না? আর ফ্যাক্টর কস্টে কি বলেছিলাম, যে ফ্যাক্টর কস্ট যখন আমরা নিজে কোনো দ্রব্য উৎপাদন করে যে খরচটা হবে, সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। আর যেটা ভর্তুকি, যেটা আমাদের সরকার দিচ্ছে, সেটা তো আমাদের একটা আয় হচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা যেহেতু মার্কেট প্রাইসে যাব, তো মার্কেট প্রাইসে ভর্তুকিটা ধরবো না, যেহেতু ভর্তুকিটা আমাদের, তার মানে এটা ফ্যাক্টর কস্টে আসে, তাই ভর্তুকিটা আমরা মাইনাস করব, ঠিক আছে। তো এখানে হচ্ছে প্লাস 620,
শূন্য 8, হাতে থাকে 1, 2 একে 3, 3 কে 6, 3 4 5 6 3, 3380। দিস ইজ আনসার, তাই না? একবার ক্যালকুলেশনটা দেখে নিই। $3000 প্লাস 620, 3620 মাইনাস 240। দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, তোমাদের আমি এইভাবে কিভাবে করতে হয় অঙ্কগুলো, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে, অবশ্যই আসবে। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমি এবার এই টপিকটা ছাড়ছি, আমি পরের টপিকে যাচ্ছি। তো মুছে দিই। তো চলো তোমাদের এবার সার্কুলেশন অফ ফ্লোটা বুঝিয়ে দিই। তো এখানে রয়েছে পরিবার এবং এখানে রয়েছে ফার্ম। এবং আমাদের কি জানা আছে যে সমাজে অর্থনৈতিক কাজকর্মের যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা হচ্ছে দুটো শ্রেণী। সেই শ্রেণী দুটো কি? পরিবার মানে হাউস হোল্ড এবং উৎপাদন প্রতিষ্ঠান মানে ফার্ম হাউস হোল্ড। মানে অর্থনৈতিক কাজকর্মের যে দুটো ক্ষেত্র যে মানে সিদ্ধান্তটা নেয় বা যাদের উপর ভিত্তি করে হয় সেটা হচ্ছে একটা পরিবার এবং একটা হচ্ছে ফার্ম। ঠিক আছে, এবার দেখো ফার্ম যে দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করবে, ঠিক আছে, ফার্মের তো জমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো লাগবেই। কেননা সে যে দ্রব্য বা সেবা সামগ্রীগুলো উৎপাদন করছে তার জন্য জমি চাই, তার জন্য শ্রম চাই, তার জন্য মূলধন চাই মানে ক্যাপিটাল যেটা দিয়ে ব্যবসা শুরু হয়, তার জন্য সংগঠন চাই। তো ফার্ম এগুলো কোথা থেকে পাবে? ফার্ম এগুলো নেবে হচ্ছে পরিবারের থেকে। এই দেখো কি নেবে এখানে, জমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো কি পরিবারের থেকে ফার্ম গ্রহণ করছে, তাই না? তো এবার ফার্ম এর পরিবর্তে পরিবারকে কিছু দেবে। ফার্ম তো আর ফ্রি এগুলো মানে পরিবার তো আর ফ্রি এগুলো ফার্মকে দেবে না, তাই না? তো ফার্ম এবার এগুলোর পরিবর্তে পরিবারকে কি দেবে? এর পরিবর্তে যেটা দেবে খাজনা, মজুরি, সুদ, মুনাফা। ঠিক আছে, তো পরিবর্তে এগুলো মানে মাইনে ধরে নাও। মাইনে মানে তুমি যেগুলো যে ধরো একটা মানুষকে তুমি কিছু একটা দিলে তার পরিবর্তে তোমারও একটা কিছু পাওনা রয়েছে, তাই না? তুমি তো আর ফ্রিয়ে দেবে না। তো এরপরে কি হচ্ছে, ফার্মের যে উৎপন্ন যে সেবা বা দ্রব্য সামগ্রী যেগুলো উৎপন্ন করছে এগুলো দিয়ে যে উৎপন্ন করছে সেবা সামগ্রী, সেগুলো কার কাছে বিক্রি করবে? সেগুলো নিশ্চয়ই পরিবারের লোকেরাই ইউজ করবে। পরিবার মানে কি? পরিবার মানে ধরে নাও আমাদের দেশের সমস্ত জনগণ, ঠিক আছে, আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে সমস্ত যারা জনগণ বাস করছে তাদেরকে পরিবার ধরে নাও। তো ফার্মের থেকে যে দ্রব্য সামগ্রীগুলো পরিবার কিনবে, তাই না? নইলে কাদের জন্য ফার্ম উৎপাদন করলো যদি বিক্রি না করতে পারে? তো সে উৎপন্ন দ্রব্য সামগ্রী ও সেবা, ঠিক আছে। এবার পরিবার কি করবে? পরিবার যে এই দ্রব্য সামগ্রীগুলো কিনলো, পরিবারকে তো তার দাম দিতে হবে ফার্মকে, তাই না? তো পরিবার সেই দাম দিয়ে দিল যে পরিবারের ব্যয় হলো ক্রয় করতে। তো এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে ইনকামটা যে হচ্ছে বা যে অর্থ সেটা সার্কুলেশন হচ্ছে, মানে সেটা ঘুরছে, তাই না? যে ধরো এগুলো তো একটা সম্পত্তি, তাই না? যে জমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো ফার্ম কিনলো, এগুলোকে ধরো অর্থ, এগুলো ফার্ম নিল, তো সেটা আবার পরিবারের কাছে গেল, যেটা মানে যে পরিবর্তে যেটা অর্থটা ফার্ম দিল পরিবারকে, খাজনা, মজুরি, সুদ, এগুলো একটা সম্পদ বা অর্থ, তো এটা আবার পরিবারের কাছে গেল। ঠিক আছে, তো আবার এদিকে সব ফার্ম যে দ্রব্য সামগ্রী উৎপাদন করলো সেগুলো একটা অর্থ, সেগুলো আবার পরিবারের কাছে গেল। তো পরিবার কি করলো? আবার সেগুলি ক্রয় করতে ফার্মের কাছে সেই পয়সাগুলো গেল। তো এটাকেই বলছে ইনকাম যে হচ্ছে, মানে আয় যে অর্থের সার্কুলেশন হচ্ছে। তো এর মাধ্যমেই বোঝেন, এটাকে বলা হয় দুটো সেক্টর, পরিবার রয়েছে এখানে, ফার্ম রয়েছে এখানে। এটাকে বলে টু সেক্টর।
তো এটা ইনকাম সার্কুলেশন ফ্লো। তো তোমাদের আমি এরপরে বেসিক ওয়ার্ডগুলো মানে হস্তান্তর আয়, তার এরপর যে বিনিয়োগ রয়েছে, তারপরে উদ্ভূত বিনিয়োগ, স্থায়ী দ্রব্য, অস্থায়ী দ্রব্য, এগুলো আমি উইথ কার্ভ তোমাদের বোঝাবো। আগেই তোমাদের আমি কঠিন জিনিসগুলো মানে অঙ্কগুলো যে হয় সেগুলো বোঝালাম। তো এরপর আমি তোমাদেরকে জিডিপি ডিফ্লেটরটা বোঝাবো। তো চলো এটা মুছে দিই। জিডিপি ডিফ্লেটর, জিডিপি ডিফ্লেটর মানে দাম সূচক। তো ধরো এটা হচ্ছে 2012 সাল, আর এটা ধরো 2020 সাল। ওকে, 2012 সালে ধরো এটা ধরো এটা চাল, গম, চিনি। ওকে, চালের ধরো পরিমাণ ছিল 2012 সালে চালের উৎপাদন হয়েছে আমাদের এই সারা মানে যে ভৌগোলিক সীমারেখার মধ্যে মানে জিডিপির মধ্যে চাল উৎপাদন হয়েছে ধরো 20, কোয়ান্টিটি এটা, ঠিক আছে, এটা কোয়ান্টিটি Q1। ধরো 20, গম উৎপাদন হয়েছে ধরো 30, চিনি উৎপাদন হয়েছে 40। তো এগুলো আমরা কেজি ধরতে পারি। চাল উৎপাদন হয়েছে 20 কেজি, গম 30 কেজি, চিনি 40 কেজি। এবার এবার প্রাইসটা ধরো, ধরো জাস্ট সাপোজ ধরে নাও, আমি কিন্তু আসল দামে যাচ্ছি না। এর দাম ধরে নাও 4। গমের যে 2012 সালে দামটা হয়েছিল সেটা ধরো 5, চিনির যে দামটা হয়েছিল সেটা ধরো 6। তো মোট তাহলে জনগণ যে কিনেছে, জনগণ যে এটা কিনেছে সেটা তাহলে কত হলো?